আমি বুঝি না সারাক্ষণ তোমরা মিতুল মিতুল কেন করো? তোমরা যে কি চাও আমি সত্যি বুঝতে পারি না। সর্বনাশ! আরে কে কোথায় আছো? এটা তোলো 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 তোলো। দেখি দেখি সরো। ও মাই গড, এটা তো নাকটাই ভেঙে গেছে। বাবা এখন কি হবে? ইয়েস, এইরকমই তো কিছু একটা চাইছিলাম আমি। যা, মূর্তিটা ভেঙে ফেললাম। এখন আর যা বলে কি হবে? হ্যাঁ, তোর রাগে তো কোনো মাথা মুন্ডু নেই, কোনো কাণ্ড জ্ঞান থাকে না। আরে আপনারা হা করে কি দেখছেন? জান আগে থেকে মিতুলের কথা উঠতেই মাথা গরম হয়ে গেল। তারপর চাপড় মেরে মূর্তিটা ভেঙে ফেললি। এবার কি হবে? কাল 12টার সময় মূর্তির উন্মোচন। হ্যাঁ, কি হবে সেটা আমায় বল। এক কাজ কর, সব ক্যান্সেল করে দে, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দে। রঘুনাথজিকে ফোন করে বলে দে ওনার কষ্ট করে আসার কোনো দরকার নেই। তোর অসাবধানতায়, তোর মাথা গরম হওয়াতে তুই চাপড় মেরে মূর্তিটা ভেঙে ফেলেছিস, বলে দে। দেখলি তো দাদা ভাই, আরে বাবা এই জন্যই তো মম তোকে এতবার করে বলছিল একটু রেস্ট নে, একটু রেস্ট নে। এই তুই চুপ কর তো, তোকে কথা বলতে কে বলেছে? সবসময় ফাঁকামি করবি না। একটা কোনো সলিউশন দিতে পারে না, খামোখা জ্ঞান দিচ্ছেন। খোকা প্লিজ শান্ত। খোকার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, ওটা ভেঙে গেছে তো। বিকুল বিকুল, হ্যাঁ দাদু ভাই এক কাজ করো না, বলছি যারা মূর্তিটা বানিয়েছে তাদের একবার কল করে দেখো ওরা এসে মূর্তিটা ঠিক করে দিতে পারে কিনা। করছি। হ্যালো, হ্যাঁ আমি ইন্দ্রজিৎ লাহিড়ী কথা বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি অ্যাকচুয়ালি আপনারা যে মূর্তিটা বানিয়ে দিয়েছিলেন সেটা অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়ে নাকটা ভেঙে গেছে, তো আপনারা কাউকে পাঠিয়ে দিতে পারবেন মানে একটু ঠিক করে দেওয়ার জন্য? সে কি কথা, না স্যার ওটা তো এভাবে ঠিক করা যাবে না, নতুন করে বানাতে হবে। আর ওরকম মূর্তি করতে অন্তত 15 দিন সময় লাগবে। কি 15 দিন? প্লিজ একটু দেখুন না, মানে কালকে আমাদের মূর্তিটা উন্মোচন। সরি স্যার, আমাদের পক্ষে এক রাতের মধ্যে এসব কিছুই করা সম্ভব না। ওকে না দাদু, ওনারা পারবেন না। এবার কি হবে? কাল তো ওনারা আসবেন, মূর্তি উন্মোচন হবে। সেটাই তো চাই। ইন্দ্রজিৎ লাহিড়ীর প্রতি ওভার কনফিডেন্স না তোমাদের? এবার দেখো মজা। বাবা আমি বরং একটা কাজ করি, আমি পলাশকে ফোন করি, ওকে বলি এসে কিছুটা ব্যবস্থা করতেও পারবে। দাঁড়া, তাই করো। না না না, হ্যাঁ জামাইবাবু বলুন। এই পলাশ শোনো, অফিসের প্রবলেম হয়েছে। ওই যে কালকে যে মূর্তিটা ইনঅগ্রেশন হবে না, ওটা আজকে বাই মিস্টেক অফিসে পড়ে গিয়ে একটু ড্যামেজড হয়েছে। তুমি একবার অফিসে এসে ঠিক করে দাও তো। এই মরেছে, এ তো সর্বনাশ করেছে। আমি তো জীবনে নিজের হাতে কখনো স্কাল্পচার বানাইনি, এটা ঠিক করতে গেলে তো কেস খেয়ে যাবো। কি হলো, চুপ করে আছো কেন? কি বলছি কথাটা কানে যাচ্ছে না? না না জামাইবাবু, একটা কথা বলুন তো, অ্যাকচুয়ালি মূর্তিটা কি দিয়ে তৈরি? কি দিয়ে মানে ফাইবার টাইপের কিছু দিয়ে হবে। আরে তুমি এখানে এসে দেখো, ওখানে জিজ্ঞেস করছো কেন? ও আচ্ছা, আই এম সো সরি জামাইবাবু। অ্যাকচুয়ালি আমি এখন ওই ফাইবার গ্লাস মার্কা মেটেরিয়াল দিয়ে খুব একটা কাজ করি না, বুঝেছেন তো। অ্যাকচুয়ালি ওই আর্ট ফর্মটা না অবসলিট হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন এবার আমি যখন নিউ ইয়র্কে যাবো তো
নিকুচি করেছে তোমার নিউ ইয়র্কে, তোমার দৌড় বোঝা গেছে, ছাড়ো। উদ্ধার হবে না, এবং কি করবে, কি উপায় আছে জানি না। আছে উপায় আছে আঙ্কেল। আছে? কি কি বলো, কি বলো? মিতুল। মিতুল? হ্যাঁ, এই সিচুয়েশন থেকে একমাত্র মিতুলই উদ্ধার করতে পারবে। আর ইউ ম্যাড অর্ক? আরে কি বোকা বোকা কথা বলছো তুমি অর্কদা? মিতুল তো চলে গেছে, এখন যদি মিতুলের হেল্প আমাদের নিতে হয় তাহলে তো দাদা ভাইকে আবার গিয়ে মিতুলকে ফিরিয়ে আনতে হবে। আর মিতুল তো অলরেডি না করে দিয়েছে। দ্যাটস আ বিগ ইনসাল্ট টু দাদা ভাই। আমার বিশ্বাস যে দাদা ভাই আর মিতুলকে ডেকে আনতে যাবে না। কিরে দাদা ভাই, তাই তো? এক্স্যাক্টলি, উনি ওনার ইগো নিয়ে থাকুক, আমি কিছুতেই ওনার সামনে মাথা নত করবো না। ইন্দ্র, বাজে কথা বলিস না, ইগো নিয়ে তুই বসে আছিস। দাদু প্লিজ, তুমি ওকে বোঝাও না, কোম্পানির একটা এত বড় ক্রাইসিস, মিতুলকে এখন আমাদের প্রয়োজন। মিতুলকে? মিতুলকে কেন প্রয়োজন? যারা তৈরি করেছে তারা বলছে 15 দিন লাগবে, আর মিতুল কি করবে? যত সব, যা খুশি বলে দিলেই হলো। ইন্দ্র, মানুষ যখন মাঝ সমুদ্রে ডুবতে বসে না, তখন তারা খড়কুটো পেলে সেটাকে আঁকড়ে ধরে। তুই নিজে খুব ভালো করে জানিস, কালকে সকালের মধ্যে রঘুনাথজির সামনে এই মূর্তিটা যদি আমরা প্রেজেন্ট করতে না পারি, তাহলে কোম্পানির ঠিক কতটা ফেস লস হবে। আর একটা কথা ইন্দ্র, মিতুলকে এতটা আন্ডার এস্টিমেট করিস না। মিতুল ইজ আ গেম চেঞ্জার। ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর জানিস তো, আমার না মন বলছে এই বিপদ থেকে একমাত্র মিতুলই উদ্ধার করতে পারবে আমাদের। অর্ক ঠিক কথাই বলেছে, মাথাটা ঠান্ডা কর, মিতুলকে ফিরিয়ে আন, দেখ পারলে ওই পারবে। সত্যি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তুই যা। বাবা প্লিজ, তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না, আমি রাখতে পারবো না। এর পরেও তুই বলবি না? হ্যাঁ বলছি, আমি কিছুতেই মিতুলকে ফিরিয়ে আনতে যাব না। And that's final. ও, তার মানে তোর কাছে আমাদের পরিবারের কোনো দাম নেই? দাদু ভাই, দীনদয়াল আপটে গ্রুপ আমাদের বহুদিনের পুরনো বিজনেস অ্যাসোসিয়েটস। তুমি বুঝতে পারছো ঠিক সময় এটা ডেলিভারি না হবে আমাদের কতটা ক্ষতি হবে? শোনো, এই বিজনেসটা আমরা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, আমরা মাথা উঁচু করে বেঁচে আছি। তুমি কি চাও যে আমাদের মাথাটা হেট হয়ে যাক? প্লিজ প্লিজ ইন্দ্র, নিজের ইগো নিয়ে পড়ে থাকিস না। বাবার সম্মানের কথা ভেবে, আমার সম্মানের কথা ভেবে, এই লাহিড়ী পরিবারের সম্মানের কথা ভেবে মিতুলের কাছে যা। আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র মিতুলই পারবে। আর মিতুল যদি শোনে আমরা বিপদের মধ্যে আছি, ও না এসে পারবে না। যা। সাপটা এতবার বাজানোর চেষ্টা করলাম, বাজলো না। আমার মনটা কেমন অস্থির অস্থির করছে জানো তো। কারো কোনো বিপদ হয়নি তো? ওই বাড়িতে সবাই ঠিক আছে তো? গুগলি, আমার গুগলির কোনো বিপদ হয়নি তো টগর দিদি? সেই তো সবার জন্য ভেবে মরছো মিতুল, তাহলে কেন জেদ করে দূরে আছো বলো তো? কি করব বলো, দূরে সরে গিয়েও দূরে থাকতে পারছি না যে। ওই বাড়িতে যদি কারোর কোনো বিপদ হয় তাহলে ওকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো? মিতুল,
ওই বাড়ির সবাই ঠিক আছে? ওই বাড়িতে কোনো বিপদ? কিচ্ছু হয়নি, সবাই একদম ঠিক আছে। বিপদ আমার হয়েছে। আপনার? আপনার কি হয়েছে ইন্দ্রবাবু? কি হয়েছে আপনার? সমস্যাটা কাজের জায়গা, প্রবলেম আমার কাজের জায়গায় হয়েছে। কাজের জায়গায় সমস্যার জন্য আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, কিন্তু সিরিয়াস ব্যাপারে তো আপনি মেয়েদের সঙ্গে কথা বলেন না। আপনাদের মধ্যে কথা বলা কেউ নেই? অ্যাকচুয়ালি আমি সিরিয়াস ম্যাটারে মেয়েদের মতামত নিই না। বিপদে পড়ে হেল্প চাইতে এসছি বলে সুযোগ নিচ্ছেন, তাই তো? যাই হোক, বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমার ইমিডিয়েটলি অফিসে মৃৎশিল্পীর দরকার, তার জন্যই আপনার কাছে আসা। দেখুন, কোনো সম্পর্ক খাতিরে আপনার কাছে আমি হেল্প চাইছি না, এটার জন্য আপনাকে আমি টাকা দেব। আমি প্রফেশনালি হায়ার করতে চাইছি আপনাকে। আপনি বলুন আপনি কত নেবেন। আচ্ছা বাদ দিন, আপনি এই চেকটা ধরুন, এখানে সাইন করা আছে, নিজের মন মতো অ্যামাউন্টটা বসিয়ে নেবেন, ঠিক আছে? নিন ধরুন, এবার চলুন। নিয়ে যান। মানে আমি আপনার টাকাও নেব না, আর আপনার সঙ্গে যাবও না। দেখুন মিতুল, আমি আপনার সাথে কোনো পার্সোনাল ডিল করতে আসিনি, আমি এসেছি প্রফেশনাল ডিল করতে। আর তার জন্য যা লাগবে, যত টাকা লাগবে আমি দিতে রাজি। তাহলে প্রবলেম কোথায়? আমি তো বললাম তাতে আমার সম্মতি নেই। মিতুল, আপনি বুঝতে পেরেছেন আমার আপনাকে দরকার, তাই আপনি দর বাড়াচ্ছেন, তাই তো? ওয়েল, আপনার যত ইচ্ছে টাকা আপনি এই চেকে লিখুন আর আমার সাথে চলুন। আপনি বড্ড ভুলো মনের। এর আগেও আপনি আমাকে টাকার কথা বলেছিলেন, সেবার আমি আপনাকে যা বলেছিলাম আজও তাই বলছি। মিতুল পালকে টাকা দিয়ে কেনা যায় না। সেদিনও মিতুল পাল বিক্রি ছিল না, আজও নেই। আমার না আপনার কাছে আসাটাই ভুল হয়েছে। আমি আসতেও চাই না, নেহাত বাড়ির লোক জেদ করলো বলে, তাই আমি আসতে বাধ্য হলাম। আমার আগে বোঝা উচিত ছিল যে মা তার মেয়েকে ছেড়ে চলে আসতে পারে, সে আমার কথা বা ভাববেই বা কেন? আপনি শুধু ইগোইস্ট নন, স্বার্থপর। এই মিতুল, তুমি আবার এরকম করলে কেন মিতুল? এইভাবে তো তুমি নিজেও ভালো নেই, কেন নিজের কষ্টটা টের পেতে দিচ্ছ না তুমি? কি করবো টগর দিদি, যে আমার কষ্টের নাগাল পেতেই চায় না, তাকে কষ্টের কথা বলে নিজেকে কেন ছোট করবো বলো তো? আর যদি ইন্দ্র কষ্ট পায় তাহলে? অর্কদা, তুমি এখানে? হ্যাঁ মিতুল, আমি জানি ইন্দ্র তোমার কষ্টের কথা কখনোই ভাবে না, কিন্তু তুমি একটা কথা বলো তো, আজ যদি ইন্দ্র নিজে কষ্টে থাকে তাহলে কি তুমি ওর পাশে দাঁড়াবে না? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি ইন্দ্রবাবুর সাথেই এলে? না না, ইন্দ্র জানে না আমি এখানে এসেছি। তার কারণ তোমার ওই জেদি বরটার সঙ্গে আমারও ঝগড়া হয়েছে। দেখো মিতুল, আমি তাও তোকে একা ছাড়তে পারি না, তাই না?
তাই ওর পেছন পেছনে আমি গাড়ি নিয়ে চলে এসেছি। ছোট থেকে ওকে চিনি তো, ওর ইগো এতটাই যে আমি শিওর তোমাকে ও কিচ্ছু বলেনি। তুমি কি বলতে চাইছো বলো তো অর্কদা, আমাকে সবটা খুলে বলবে? মিতুল আমাদের অফিসের একটা মূর্তি। মিতুল তুমি বুঝতে পারছো তো, এখন তুমি যদি মূর্তিটাকে ঠিকঠাক না করে দাও তাহলে লাহিড়ি বাড়ির পুরো সম্মান নষ্ট হয়ে যাবে। ইন্দ্র সবার কাছে ছোট হয়ে যাবে, দাদু আঙ্কেল সবার মাথা হেঁট হয়ে যাবে। তাই লাহিড়ি বাড়ির সম্মানের কথা ভেবে তুমি প্লিজ ফিরে চলো। আচ্ছা তুমি তো আমাকে দাদা মানো তাই না? তো তুমি দাদার কথা শুনবে না বলো প্লিজ? আমি তোমার কাছে হাত জোর করছি প্লিজ। অর্কদা, আমি যাব। সেই কখন গেছে ইন্দ্র, এখনো ফিরছে না কেন বুঝতে পারছি না। ফোন করছি, ফোনটা ধরছে না। আচ্ছা বাবা, মিতুল যদি না আসে তাহলে কি হবে? ওহ খোকা, নেগেটিভ ভাবনা ভাবছিস কেন বলতো? একটু ভরসা রাখ না। তুই কাজ কর, তুই একটা ফোন করতো, দেখ ওরা কত দূর আছে, দেখ ফোন কর। ফোন করবো আবার? হ্যাঁ ফোন কর। ঠিক আছে, আমি দেখছি। মিতুল আসেনি? আসেনি মানে? মিতুল আসেনি মানে কি? আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। তুই নিশ্চয়ই ইগো দেখিয়েছিস ওকে, ভুলভাল কিছু বলেছিস। মেয়েটা আরো অপমানিত বোধ করেছে, তাই আসতে মানা করে দিয়েছে, তাই তো? ভুলটা আমার। আমার উচিত হয়নি তোকে পাঠানো। বাবা আর আমার যাওয়া উচিত ছিল মিতুলকে আনতে। তুই দোষ না তো, একটু ভাবতে দে। আরে কি উত্তেজিত হবো না? তোমার নাতির জন্য ঠান্ডা মাথায় থাকা যায়? অদ্ভুত কথা, নিশ্চয়ই মিতুলকে মেজাজ গরম করে কিছু বলেছে। ইন্দ্র, সমস্ত কিছু তো মাথা গরম করলে হয় না, মাঝে মাঝে না মাথাটা নত করতেও জানতে হয়। বাবা প্লিজ এক মিনিট, তুমি শান্ত হও। আগে আমার কাছ থেকে শুনো ওখানে কি হয়েছে। হ্যাঁ বল তো কি হয়েছে, বল বল। মিতুলকে আমি আমাদের সিচুয়েশনটা বললাম, পুরোটাই বোঝালাম। সবটা শোনার পরেও উনি আসতে চাননি। যাক, মিতুল আসবে না মানে কাল দীনদয়াল আপ্তের ছেলে এসে মূর্তি উন্মোচনও করতে পারবে না। যা হয় ভালোর জন্যই হয়। ইন্দ্রজিৎ লাহিড়ির ওপর তোমাদের এত ভরসা না? এবার দেখো এই ছেলেই তোমাদের নাম কেমন ডোবাবে। হ্যালো, হ্যাঁ বল। আরে কোথায় পার্টিটা, কোথায়? ওয়েস্টার পার্টি? হ্যাঁ আমি ডেফিনেটলি আসবো। আর শোন না, তুই একটা কথা সবাইকে বলে দিস যে আজকের এই ট্রিটটা কিন্তু রণজিৎ লাহিড়ির তরফ থেকে। ওকে, সি ইউ। এই মূর্তি উন্মোচন না হওয়ার খবরটা তো মমকে জানাতে হচ্ছে। ড্যাড, আই ডোন্ট থিঙ্ক আমার এখানে কোনো কাজ আছে। হ্যাঁ আমি আসছি। ওকে, এই হচ্ছে আর এক বতলেস। হোমে যজ্ঞে কিচ্ছুতে লাগে না। আমি বেরোচ্ছি। কিন্তু ইন্দ্র, এটা তুই কি করলি বলতো? হ্যাঁ, মিতুল যখন মুখের ওপর না করে দিল, ওকে আরেকটু বোঝাতে পারলি না? ওকে বলতে পারলি না যে এই ডিলটা না হলে আমাদের কত বড় সমস্যা হবে? তুমি প্লিজ শান্ত হও। দেখো, আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম ওনাকে বোঝানোর, কিন্তু উনি মুখের উপর না করে দিলেন। আর তোমরা এখন মেনে নাও প্লিজ যে মিতুল আসবে না, ঠিক আছে? আমি এসেছি। মিতুল
তুই এসেছিস মা। আমি জানতাম তুই আসবি। তোমরা বিপদে পড়েছো দেখেও আমি না এসে থাকতে পারি দাদু? তাহলে তুমি ইন্দ্রকে না বলেছিলে কেন? বাবা, আপনার ছেলে আমার কাছে গেছিলেন। উনি আমাকে বলেছেন আপনাদের অফিসে নাকি একজন মৃৎশিল্পের দরকার, তার জন্য উনি যোগ্য টাকা দেবেন, যোগ্য মূল্য দিয়ে আমায় নিয়ে যাবেন। তার জন্য আমাকে চেকও লিখে দিয়েছিলেন। আপনাদের সঙ্গে আমার সম্পর্কের যা মূল্য তা দেওয়ার মতো টাকা আপনার ছেলের নেই, তাই তখন আমি আসিনি। কিন্তু অর্কদা আমাকে ভালোবেসে ডাকলো, আমাকে সমস্যার কথাটা বললো আপনাদের। সবটা শুনে না এসে আমি থাকতে পারিনি, ভালোবাসার টানেই আমি এসেছি দাদু। ছি ছি ছি, তুই ওকে চেক অফার করেছিস? বাবা, তোমাকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, ইন্দ্রই নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকিয়েছে, তাই মিতুল আসছে না। দাদা, আমাদের বাড়ির বিপদ সেটা শুনেও মিতুল আসবে না, এটা হতে পারে না। আমি ওকে যতদূর চিনি এটা হতে পারে না। বাবা, তোমরা আবার আমাকে ভুল বুঝছো। দেখো, ওনার যদি আমাদের সমস্যা নিয়ে এতটাই কনসার্ন থাকতো, তাহলে আমি যখন প্রথমবার গেছিলাম তখনই উনি আসতে পারতেন। আর যেহেতু উনি আসেননি, তার জন্যই আমি ওনার পারিশ্রমিকটা অফার করেছিলাম। দাদু ভাই, এই যে বারবার বলছিস না ডেকেছি, আচ্ছা ডাকার মতো কি ডেকেছিস তুই? দেখ, তুই মিতুলকে তোর স্ত্রী হিসেবে মানতে নাই পারিস, কিন্তু আমরা এই বাড়ির মানুষেরা মিতুলকে আমাদের বাড়ির গৃহলক্ষ্মী হিসেবেই মানি। আর সেই গৃহলক্ষ্মীকে তুই একটা চেক দিয়ে অসম্মান করতে চাইছিস, এটা ঠিক নয়।